আমরা তো দেখেছি যে একটা অস্থির পরিস্থিতি সৃষ্টি হয়ে রয়েছে ভারত এবং বাংলাদেশ সীমান্তে, এবং পাকিস্তান একটা প্রক্সি ওয়ার চালিয়েই যাচ্ছে। তাহলে এই বৈঠকটা দিয়ে কোথাও কি বাংলাদেশ পাকিস্তানের কাছেও একটা বার্তা দেওয়ার চেষ্টা হচ্ছে? দেখো, প্রথমেই বলি একটা কথা, সেটা হচ্ছে যে বাংলাদেশকে বার্তা দিতে ভারতবর্ষ কতটা এইভাবে ইচ্ছুক বলে আমার মনে হয় না। কারণ বাংলাদেশ ইজ নট আ ভেরি বিগ কনসিডারেশন কনসিডারিং দিস কাইন্ড অফ মিটিং, ঠিক আছে? ইট ইজ নট আ ভেরি বিগ কনসিডারেশন। কিন্তু একটা কথা তোমাকে বুঝতেই হবে যে বাংলাদেশের বোঝার প্রয়োজনীয়তা আছে যে এই ধরনের মিটিং যারা হোস্ট করে তাদের ওয়ার্ল্ড ডিপ্লোমেসিতে কী স্টেটাস, সেটা বুঝতে গেলে বাংলাদেশের নিজের ম্যাচিউরিটিটা গ্রো করাতে হবে। এবং তুমি কিছু স্টেটমেন্টের চেঞ্জ দেখতে পাবে। ওনাদের যে আর্মি চিফ, উনি কিছুদিন আগে হার্ডলি 2-3 উইকস ব্যাক উনি একটা স্টেটমেন্টে বলেছেন ভারতবর্ষের সাথে অ্যালাইনমেন্ট আমি সমর্থন করি। আমার মনে হয় ভারতবর্ষের সাথে আমাদের ভালো সম্পর্ক আগেও ছিল, আগামী দিনও করলে ভালো, উইচ ইজ এ সেন্সিবল টক। কিছুদিন আগে মোহাম্মদ ইউনূস নিজে বলেছেন যে ভারতবর্ষের সাথে সম্পর্ক অ্যালাইনমেন্টের কথা, মানে একটা ডিরেকশনাল কথা। তার মানে এটা বলছেন যে সেভেন সিস্টার্সের সঙ্গে বিজনেস করব। মোহাম্মদ ইউনূসের একটা ভারতবর্ষের সেটা উনি যেটা বোঝাতে চেয়েছেন ওটা ভারতবর্ষেরই একটা অংশ, এবং সেভেন সিস্টার্স ইজ ইন্ডিয়াস প্রাইড। সেটা উনি যতই মনে করুন দ্যাট ইজ এ সেপারেটিস্ট আইডিয়া অ্যান্ড সামথিং, তাতে ভারতবর্ষের কিচ্ছু এসে যায় না। ইফ হি ইজ উইলিং টু ডু বিজনেস উইথ ইন্ডিয়া, সেভেন সিস্টার ইজ ইন্ডিয়াস প্রাইড। ভারতবর্ষ ডিসিশন নেওয়ার ক্ষমতা রাখে যে তাদের সেভেন সিস্টারে কী ব্যবসা বাংলাদেশের সাথে করলে তাদের সুবিধা হবে, সেটা ভারতবর্ষ ডিসিশন নেওয়ার ক্ষমতা রাখে এবং নেবেও। তাতে মোহাম্মদ ইউনূস কীভাবে চান ডাজন্ট ম্যাটার। সেকেন্ড কথা, আরেকটা মোহাম্মদ ইউনূসের বোঝা উচিত যে যখন এই ধরনের মিটিং ঘটছে তখন বোঝা উচিত প্ল্যাটারে যেগুলো সাজানো হচ্ছে সেগুলো হচ্ছে কাবাব, বিরিয়ানি, আরও বড় বড় ডিশেস। তখন খাবার শেষে মৌরি খেলো না আইসক্রিম, কিছু যায় আসে না। তাই জন্য তাদের ওয়ার্ল্ড স্টেজে বোঝা উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ থিওরি। তাদের ওয়ার্ল্ড স্টেজে যেটা সবার আগে বোঝা উচিত টু হোল্ড দ্য হ্যান্ড অফ এ বিগার ফ্রেন্ড। সো ইন্ডিয়া ইজ এ প্রুভেন ফ্রেন্ড। ইন্ডিয়া বাংলাদেশের সম্পর্কটাকে এবার যদি আমি 1-2 সেকেন্ডের জন্য বাংলাদেশি ডিপ্লোম্যাটিক লেভেলে ভাবি, তাহলে আমার দরকার, আমি হলে ভাবতাম যে এখন উচিত তাদের সবার আগে ইন্ডিয়ার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্কটাকে রিবিল্ড করার চেষ্টা করার। কারণ ইন্ডিয়া ইজ গেটিং পাওয়ার, ইন্ডিয়া ইজ গেনিং পাওয়ার এভরিডে। তাহলে যে লোকটা পাওয়ারফুলি উঠছে বিশ্বের দরবারে, সে তো আমার বন্ধু আগেও ছিল। লেটস রিভাইভ দ্য রিলেশনশিপ, তাহলে আমার দেশটা বাঁচবে। আজকের ডেটে যদি আমি তাকে কন্টেস্ট করতে যাই, একটা লোক প্রচণ্ড পাওয়ারফুলি উপরে উঠছে, তাকে যদি আমি কন্টেস্ট করতে যাই, ইট উইল হার্ম মি। রাদার আমি যদি তার ট্রেনে চেপে যাই, আমি যদি তার সাথে বন্ধুত্বপূর্ণ একটা বগি কানেকশন করি, তাহলে আমি উঠবো। ভারতে এই বৈঠকটা করে এটাও একটা বার্তা দেওয়া হচ্ছে যে ভারত এখন একই সঙ্গে এক আসনে রয়েছে, বিশ্বের প্রথম যে দেশগুলো রয়েছে তাদের সঙ্গে এক সারিতে। ভারতের মিটিংটা হয়ে এটা প্রমাণ হওয়াটা বলবো ইজ লাইক 3rd or 4th স্টেজ। এর আগে ভারত অনেকভাবে প্রমাণ করে ফেলেছে, যেমন G20 প্রেসিডেন্টশিপ ইজ এ হিউজ থিং। মানে গ্লোবাল ডিপ্লোমেসিতে এত বড় একটা উপহার ভারতকে দেবে এটা ভারত ভাবতে পারেনি। মানে ভারত ওয়াজ প্রিপেয়ার, তার জন্যই তো করতে পেরেছে, কিন্তু পৃথিবীর কাছে এটা ইট ওয়াজ এ শক। তারপরে যত দিন গেছে, ভারত ব্রিক্স তৈরি হয়েছে যখন, বা ব্রিক্সের যখন একটা ডিসিশন মেকিং জায়গায় গেছে, আজকে ধরো রাশিয়া, চায়না, ভারত একসাথে বসে ব্রিক্সের ডিসিশন, আজকে কিন্তু ব্রিক্সের মেম্বার বাড়ছে, প্রতিদিন ব্রিক্সের মেম্বার বাড়ছে। এবং সেটার কারণটাও হচ্ছে প্রেজেন্স অফ ইন্ডিয়া ইজ ভেরি ইম্পর্টেন্ট দেয়ার। এবং আজকে যে এখানে মিটিংটা হচ্ছে, কেন আমি একটু আপনার কাছ থেকে ক্লিয়ার হতে চাইবো যে কেন ইন্ডিয়া এতটা গুরুত্বপূর্ণ জায়গা হয়ে গেল? এটা কি বড় একটা মার্কেট, বিজনেসের মার্কেট, সেটা কি আসল, নাকি নিরাপত্তাজনিত জায়গাটাও? মানে ভারতবর্ষ এমন একটা জায়গায় অবস্থিত গোটা পৃথিবীর মানচিত্রে যে যেখান থেকে গোটা বিশ্বটাকে দেখা খুব সোজা। 3টে পয়েন্ট যেটা তুমি বললে, ইকোনমি, মার্কেট অ্যান্ড টেরিটরি, এই 3টেকেই ক্লাব করা যায় একটা কথা দিয়ে, সেটা হচ্ছে রিলায়েবিলিটি। এই 3টে থাকা সত্ত্বেও পাকিস্তান ইজ নট আ রিলায়েবল কান্ট্রি। বিশ্বাসযোগ্যতা নেই। বিশ্বাসযোগ্যতা না থাকলে কোনো দেশের সাথে সম্পর্ক এগোনো যাবে না। পৃথিবী আজকের ডেটে বুঝেছে ভারত একটা এমন রিলায়েবল ইকোনমি যার ইন্টারনাল পলিসি, যার এক্সটার্নাল পলিসি ক্যান বি রিলায়েড আপন। আমরা তার উপরে ইনভেস্ট করতে পারি। আমার দেখো, আজকে পৃথিবীর বুকে যারা বড় বড় ইনভেস্টর আছে, তারা যখন ইনভেস্ট করতে আসে, তারা কিন্তু প্রথমে দেখে তাদের যে ব্যবসাটা হবে সেই মার্কেট কতটা সেই ব্যবসাটাকে অ্যাবজর্ভ করতে পারবে। তার থেকেও বড় যে জিনিসটা ঘটবে, সেই যে ব্যবসাটা হবে তার ফিউচারটা কী, সে কি ফিউচারে বার্তা দিতে চলেছে। যদি সেই জিনিসগুলো, সেই ডাইনামিক্সটা যদি আমার কাছে ক্লিয়ার না থাকে, তাহলে আমি তো সেই ইনভেস্টমেন্টে যাবই না।
আর সেই জন্যেই বিভিন্ন দেশ কিন্তু বাংলাদেশ থেকে যখনই কনফ্লিক্ট শুরু হলো রিফিউজ হওয়ার পরে প্রথম যে দেশ যেটাকে খুঁজে পেলো সেটা হচ্ছে ইন্ডিয়া। কেন? কারণ তারা জানে ইন্ডিয়া ইজ এ রিলায়েবল প্রুভেন ফ্রেন্ড। আমি ইন্ডিয়া গিয়ে ব্যবসা করতে পারবো, কারণ ইন্ডিয়ার পরিকাঠামোটা আমাদের অনেক উপযোগী। এটাই গোটা পৃথিবী বুঝতে পারছে আজকে ডেটে, গোটা পৃথিবী এটা রেকগনাইজ করছে। তার জন্যই গোটা পৃথিবী চাইছে ইন্ডিয়ার সাথে এমন একটা কনসেপ্ট তৈরি করা, যেই কনসেপ্টটার মাধ্যমে গোটা পৃথিবীতে একটা বার্তা ছড়ানো যাবে যে ইন্ডিয়া ইজ আওয়ার ফ্রেন্ড, সো উই আর অলসো এ গুড ইমেজ টু কানেক্ট। আমার বন্ধুও ইন্ডিয়া আছে, তার জন্য আমার ইমেজটাও যথেষ্ট ভালো, আমার সাথে তুমি কানেক্ট হতে পারবে। দ্যাট ইজ হাউ দ্য গ্লোবাল ডিপ্লোমেসি ইজ চেঞ্জিং। মূলত বৈঠকটা কি নিয়ে? দেখো, এটা আমার ধারণা থেকেই বলছি। অবভিয়াসলি বৈঠকের খবর বিভিন্ন রকম ভাবে বিভিন্ন জায়গা থেকে উঠে আসছে, পড়াশোনা করেই যেগুলো বুঝতে পারছি সেটা হচ্ছে ইনফরমেশন অ্যালাইনমেন্ট অ্যান্ড ব্রিজিং বলে একটা কনসেপ্ট আছে। সেটা হলো যখন একটা ইনফরমেশন কোনো দেশ পায় অন্য একটা দেশের কাছে, সেটা কিভাবে যায় আনডিস্টর্টেডভাবে, ঠিক আছে? যদি ইনফরমেশনটা ভেঙে যায় তখন জিনিসটা, রামচন্দ্র যখন ইনফরমেশনটা আমার কাছে আসে তখন রামছাগল হয়ে যায়। তার জন্য কী হয়, এক্স্যাক্টলি হোয়াট ইজ দ্য ইনফরমেশন আমরা ধরতে পারি না, এবং সেই কারণেই সে বহু ধরনের ঘটনা ঘটে যায়, যদিও তার ইন্টিমেশনসটা আগে থেকে থাকে। সেটা বিভিন্ন দেশের সিকিউরিটি ডাইনামিক্স বুঝলে এটাই বোঝা যায়। আমার যেটা ধারণা, এতগুলো দেশকে একসাথে ডাকার পিছনে কারণ হচ্ছে ওয়ার্ল্ড অর্ডারে বিভিন্ন রকম কনফ্লিক্ট চলছে। এই কনফ্লিক্টগুলোকে বিভিন্নভাবে কিন্তু মানে স্টেবিলাইজ করা যায়। অ্যান্ড ইন্ডিয়া চাইবে সবসময় যে গ্লোবাল ইকোনমিটা গ্রো করুক বা গ্লোবাল মার্কেটটা গ্রো করুক, বা গ্লোবাল ইকোনমি বা গ্লোবাল মার্কেট কখনোই গ্রো করবে না যতক্ষণ না পর্যন্ত দেয়ার ইজ এ সেন্সিটিভিটি অফ পিস, আই মিন দেয়ার ইজ এ প্রেজেন্স অফ পিস। যদি পিসটা তুমি একদম পিস প্রসেসটা কমপ্লিট না হয়ে যায় ইন ডিপ্লোম্যাটিক লেভেল, কখনোই কেউ বিজনেসে ইনভেস্ট করবে না, গ্লোবাল ইকোনমি বাড়বে না। এবং তাই জন্য বহু ছোট ছোট দেশ আজকে সাফার করছে ডিউ টু ইকোনমি। তার কারণটা হচ্ছে সেখানে ইন্টেলিজেন্স ফেলিয়ার হচ্ছে, তার জন্য ন্যাশনাল সিকিউরিটি ফেলিয়ার হচ্ছে, তার জন্য বহু নাশকতার ইন্টারভেনশনস করছে, এবং নাশকতার সাথে ইকোনমির একটা ডাইরেক্ট রিলেশনশিপ একদম একদম। এবং নাশকতা ইকোনমিকে ধ্বংস করে দেবে, এবং নাশকতা এমন ধরনের ইকোনমিকে তোমার ওখানে পেনিট্রেট করাবে যেটাতে তোমার ফিউচারটা ধ্বংস হয়ে যাবে। মানে নাশকতা তো পয়সা দিয়েই চলে, সামবডি ফান্ডস ইট। তো পয়েন্টটা হচ্ছে সেই কী ধরনের ফান্ড হবে, কী ধরনের স্ট্রাকচারাল অপারেশনস হবে, কী ধরনের একটা দেশ আরেকটা দেশের সাথে ইনফরমেশন শেয়ার করবে, কোন কোন সেক্টরিয়াল ইনফরমেশন সবার মধ্যে প্ল্যাটারে থাকবে যাতে সব দেশ দেখতে পায়, এই ধরনের একটা নেটওয়ার্ক করা হচ্ছে। এর একটা বড় কারণ হচ্ছে টেরারিজম, টেরার ফান্ডিং, বা ধরো বিভিন্ন রকম ছোট ছোট ইনসার্জেন্ট গ্রুপস কীভাবে রেলেভেন্ট হয়ে উঠছে বিভিন্ন বড় বড় পাওয়ারে, মানে বড় বড় দেশের মধ্যে, তার একটা অ্যানালিসিস করা হয়েছে। বহু আমাদের দেশের যারা স্ট্র্যাটেজিক এক্সপার্টস আছে সিকিউরিটি, তারা দীর্ঘদিন ধরে এটা নিয়ে পড়াশুনো করেছে, রিসার্চ করেছে, আমার ধারণা এটা করে একটা সলিউবল অ্যালগোরিদম বার করেছে, যে অ্যালগোরিদম থেকে তারা বুঝতে পেরেছে যে কীভাবে টেররিজম চলে, কীভাবে টেররিজম ইন দি মডার্ন ডে সায়েন্স, কীভাবে টেররিজম অ্যাক্টিভেটেড হয়, এবং কিভাবে বিভিন্ন রকমভাবে একটা দেশের ইকোনমিকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই জিনিসটাকে যদি কাউন্টার করতে হয় তখন একটা কমপ্লিট অর্ডার্ড সিন্ডিকেট তৈরি করতে হবে, একটা এমন সিন্ডিকেট যেখানে ইনফরমেশন প্রপারলি প্যাসেজ হবে, এমন একটা সিন্ডিকেট যেখানে ইকোনমিক ওয়েলফেয়ারের ডিসকাশনটা প্রপারলি হবে। যদি সেটা হয় তখন যে এই কনফ্লিক্টসগুলো চলছে বিভিন্ন রিজিয়নে, এই কনফ্লিক্টসগুলো আস্তে আস্তে কমবে।